তো শাস্তি দিতে হবে নাকি? মিহাল কিছুই বুঝতে পারল না, তবুও নীলা যেহেতু বলেছে সে না শুনে যাবে কোথায়, তাই চোখ বন্ধ করে লোকটির দুই হাত নিজের এক হাত দিয়ে ধরে রেখে অন্য হাত দিয়ে লোকটির প্যান্টের চেন খুলে ফেল। মিহালের কাছে বন্দি থাকা লোকটি কিছুই বুঝতে পারছে না তার সাথে কি হতে চলেছে। সে তো শুধু নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে। নীলা লোকটির সামনে গিয়ে মুখে রং মাখার মতো মরিচের গোড়া লাগিয়ে দিল। লোকটি জ্বালাই আর তোনাদ করে উঠল। নীলা দেরি না করে স্প্রের বোতল হাতে নিয়ে লোকটির প্যান্টের খোলা চেইনের ফাঁক দিয়ে স্প্রে করলো। কোনো কাজ হবে কিনা জানা নেই, কিন্তু তার ইচ্ছে জেগেছে তাই সে এমনটা করলো। অন্যদিকে মিহালের দৃশ্য দেখে চোখ বের হয়ে আসবে এমন অবস্থা। তার মনে হচ্ছে তার দুই পা কাঁপছে, শুকনো ঢোক গিলল সে। নীলা মিহালের দিকে তাকিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে থেকে কি আরো গুন্ডাদের আসার জন্য অপেক্ষা করবেন? মিহালের হুঁশ ফিরল। সে তৎক্ষণাৎ লোকটিকে ছেড়ে দিয়ে নীলার দিকে তাকালো এবং বলল, চলো। বলেই নীলা আর মিহাল এগোতে লাগলো। ফার্মটির সামনের দিকে যেতেই দেখলো আরো কিছু বডিগার্ড ফার্মের দিকে আসছে। হাতে তাদের খাবার, হয়তো তারা খাবার আনতে গিয়েছিল। নীলা এবং মিহাল একে অপরের দিকে তাকালো। মিহাল লড়াই করার মতো অবস্থায় নেই, আর নীলাও পারবে না। তাই সামনের দিকে এগোনো মানে নিজ ইচ্ছায় বাঘের সামনে ধরা দেওয়া। দুজনে মিলে পেছনে তাকাতে দেখলো ঘন জঙ্গল। এখন তাদের এই পথ ছাড়া যাওয়ার আর কোনো উপায় নেই। নীলা আর মিহাল মিলে জঙ্গলের দিকে দৌড় লাগালো। নীলা বুদ্ধি করে ফোন বের করলো এবং নিজের ফোনে ইকরার জন্য ভয়েস দিয়ে রাখলো এবং বলল সে মিহালকে বাঁচাতে পেরেছে এবং তারা ফার্মের পেছনে থাকা জঙ্গলের দিকে যাচ্ছে। নিজের লোকেশন সে অন করে রেখেছে। নীলা আর মিহাল মিলে যত তাড়াতাড়ি সম্ভব দৌড়াতে লাগলো। থেমে পড়লে চলবে না। দৌড়াতে দৌড়াতে তারা গভীর জঙ্গলে চলে এলো। পেছন ফিরে দেখলো কেউ নেই, তাই দুজনেই থামলো। নীলা আর মিহাল থেমেই হাঁপাতে লাগলো। অতিরিক্ত দৌড়ানোর কারণে এখন শ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠেছে। তার উপর মিহালের হাতে আঘাত আছে, সেখান থেকে আরও রক্ত বের হচ্ছে। হাত নাড়ানো একেবারে অসম্ভব হয়ে উঠেছে। মিহাল আর না পেরে বসে পড়ল। নীলাও মিহালের পাশে বসলো, কিন্তু তাদের দুজনের মাঝে খানিকটা দূরত্ব আছে। নীলার ব্যাগ থেকে পানির বোতল বের করলো। বোতলে এখন অনেকটা পানি আছে। সে মিহালের দিকে এগিয়ে দিল। মিহাল নীলার দিকে তাকিয়ে বোতলটা হাতে নিল। সামান্য পানি আছে যা দিয়ে একজনের তৃষ্ণা মেটানো কষ্টকর। সেখান থেকেও মিহাল কিছুটা পানি নিজে খেয়ে কিছুটা নীলার জন্য রেখে দিল এবং নীলার দিকে বোতলটি আবার এগিয়ে দিল। নীলা মিহালের হাত থেকে বোতলটি নিয়ে যখন দেখল বোতলে পানি আছে, সে কিছুটা অবাক হলো, কিন্তু মনে মনে খুশি হলো, কারণ দৌড়ানোর কারণে তার গলা শুকিয়ে এসেছে। অল্প পানি পেলেও হতো, তাই কিছু না বলে অবশিষ্ট পানি সে খেয়ে ফেলল। এখন কিছুটা ভালো লাগছে। দুজনের মাঝে নীরবতা। এই নীরবতা ভেঙে নীলা বলে উঠল, ইকরাকে মেসেজ দিয়ে বলেছি সব। সে মুনভি ভাইয়াকে নিয়ে আসছে। হাতে কি আপনার অনেক ব্যথা করছে? আর আপনার ঠোঁট থেকেও তো রক্ত বের হচ্ছে। নীলার দিকে মিহাল কিছুক্ষণ চেয়ে রইল। মেয়েটিকে যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে সে। নীলার চোখে চোখ রেখে বলল, তুমি কাছে থাকলে আমি কি করে খারাপ থাকতে পারি? নীলার মেজাজ বিগড়ে গেল। লোকটি সবসময় ফ্লার্ট করার ধান্দায় থাকে। সিরিয়াস সিচুয়েশনেও নিব্বা মার্কা কথাবার্তা বলতে থাকে। নীলা কিছু বলতে যাবে তার পূর্বেই মিহাল বলে উঠল, যত তাড়াতাড়ি সম্ভব তোমার এবং ইরফানের ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। নীলার চোখ বড় বড় হয়ে গেল। এই বয়সে সে বিবাহিত না হয়ে ডিভোর্সের কথা শুনছে। কত কি শুনতে হবে তাকে আর। মিহালের কথা শুনে হাসি পেলে অনেক কষ্টে নিজের হাসি চাপিয়ে রাখলো নীলা। নাক ফুলিয়ে বলল, আমি ইরফানকে ডিভোর্স দিব না। আপনি কি করবেন শুনি? নীলার কথাই মিহাল কিছুক্ষণ নীরব থেকে বাঁকা হেসে বলল। আমি কিছুই করব না। নীলা খানিকটা অবাক হলো, কারণ সে মিহালের কাছ থেকে এত শান্ত উত্তর আশা করেনি। তাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিছুই করবেন না আপনি? মিহাল এবার দাঁতে দাঁত চেপে বলল। ইরফানকে খুন করে তোমাকে বিধবা বানিয়ে তারপর বিয়ে করব। নীলের চোখ বের হয়ে আসার উপক্রম। তার শরীর যেন ভারী হয়ে উঠেছে। তার প্রতি মিহালের এত পজিটিভনেস দেখে শরীরের পশম দাঁড়িয়ে গেছে। মনে হচ্ছে সবটাই স্বপ্ন। ওই ইঁদুরের সত্য জানো তুমি? নীলা এতক্ষণ কোনায় ঘুরে থাকলেও এখন যেন বাস্তবে ফিরে এলো মিহালের কথাই। নীলা মিহালের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিহাল জানে তার বলা কথা নীলের বোধগম্য হলো না। সে গাছে সাথে গা এলিয়ে দিয়ে বসলো। হাতে হাত নাড়াতে পারছে না, এমন অবস্থা তার। গাছে মাথা ঠেকে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলো। নীলাও মিহালকে সময় দিল, কিন্তু সে আন্দাজ করতে পেরেছে মিহাল ইরফানের কথা বলছে। তবুও সে সব সত্য জানতে চায়, তাও মিহালের মুখ থেকে। মিহাল চোখে মুখে বিরক্তিকর ভঙ্গিমা করে বলল, তোমার স্বামীর কথা বলেছি, যে ইঁদুরের মতো দেখতে।
নীলের কাশি উঠে পড়ল মিহালের কথা শুনে। ইরফানকে একদম ইতর বানিয়ে দিল। বেশ হাসি পেল তার, কিন্তু এখন হাসা যাবে না, তাই নিজেকে সামলিয়ে নিল। মিহাল আবার বলতে শুরু করলো। আমি জানি আমার কথা তোমার ভালো লাগছে না। তোমার আদরে ইরফানকে আমি অপমান করছি, হয়তো তোমার সহ্য হচ্ছে না, কিন্তু বিশ্বাস করো নীলাঞ্জনা, ওই ইঁদুরকে পেলে আমি জ্যান্ত কবর দিয়ে দিতাম। তুমি জানো না ও কতটা নিচু মস্তিষ্কের। নীলের ঠোঁটেও তার ছেলের হাসি ফুটে উঠল। তার থেকে ভালো আর কেই বা জানে যে ইরফান কতটা নিচু মস্তিষ্কের অধিকারী। সে স্ট্রং বলে সে ড্রামা থেকে বের হয়ে আসতে পেরেছে। আজ মাসখানেক হয়ে গেল, কিন্তু বাস্তবিক জীবনে সবাই এতটা স্ট্রং থাকতে পারে না। দিন শেষে নারীদেরকে দোষারোপ করা হয়, আর নারীদেরকে এসবে মুখ বুজে সোজা করে সমাজে থাকতে হয়। কয়জন পারে স্ট্রং থাকতে? নীলা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের উপর গর্ববোধ না করে পারে না সে। কত সুন্দরভাবে এই বিষয়টি সে হ্যান্ডেল করেছিল, কিন্তু সে আর দ্বিতীয়বার চায় না ইরফান বা তার বিষয়ে কিছুর সামনে আসুক। কিন্তু নিয়তির নির্মম পরিহাস বারবার তার সামনে তার ভয়ঙ্কর অতীত নিয়ে আসছে। মিহাল এবার নীলার দিকে তাকালো, দেখতে পেল মেয়েটা একদম নিশ্চুপ হয়ে বসে আছে। মিহালের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল, কারণ তার জানা মতে মেয়েটির এতক্ষণে তেতে ওঠার কথা, অথচ কিছু না বলে চুপ করে আছে। তার মানে কি ইরফান তার সাথেও কিছু করেছে? করতেই পারে। ইরফান প্যারিসে থাকাকালীনও কত মেয়ের সাথে সম্পর্কে ছিল, এগুলো নীলা জানতে পারলে তো কষ্ট পাবে। কিন্তু মিহাল চায় না নীলা মিথ্যে জেনেই জীবন কাটাক। আজকে তাকে যে করেই হোক নীলাকে সব সত্য বলতে হবে। নীলা কষ্ট পেলেও আর সে সত্যি লুকানোর চেষ্টা করবে না। ক্ষণিকের কষ্টের কথা ভেবে সে নীলার গোটা জীবন নষ্ট করতে পারবে না। মিহাল এবার সোজা হয়ে বসলো, নীলার দিকে তাকিয়ে বলতে শুরু করলো। আমি এখন যা বলবো তা হয়তো তোমার কাছে অবিশ্বাস্য লাগবে, অথবা বিশ্বাস করলে তোমার খারাপ লাগবে, কিন্তু কিচ্ছু করার নেই। আমি তোমাকে অন্ধকারের মাঝে রেখে দিতে চাই না। তাই তোমাকে আমি যে কথাগুলো বলবো সেগুলো ধৈর্য সহকারে শুনতে হবে। নীলাঞ্জনা, আমার দিকে তাকাও। নীলাঞ্জনের ডাক শুনতেই নীলার ভেতরটা কেঁপে উঠল। সে এবার মিহালের দিকে তাকালো, নিজেকে প্রস্তুত করে নিল সত্যি শোনার জন্য। মিহাল শীতল কণ্ঠে বলল। বিশ্বাস করো আমায়, আমি যা বলতে চলেছি বিশ্বাস করবে? নীলা মিহালের চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মাথা উপর নিচু করে সাই দিল। মিহালের ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটল। এটা জানি তার নীলাঞ্জনা তাকে বিশ্বাস করে, এতে করে তার সত্য বলতে সুবিধা হবে। কয়েক বছর আগের কথা, আমি এয়ারপোর্টে গিয়েছিলাম। আমাদের ইউনিভার্সিটির এক প্রফেসর ছিল যে ট্রান্সফার হয়েছে অন্য জায়গায়, তাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য। তখনই এয়ারপোর্ট থেকে একজন যুবক বের হয়ে আসছিল। আমি ফোনে মন্ত্রীর সাথে কথা বলাতে ব্যস্ত ছিলাম। হঠাৎ এয়ারপোর্ট থেকে লাগেজ সাথে নিয়ে বের হয়ে আসা যুবকটির সাথে ধাক্কা লাগে আমার, এবং আমার ফোন মাটিতে পড়ে যায়। মেজাজ গরম হয়ে যায় অনেক। পেছনে তাকাতেই যুবকটির চেহারা দেখতে পেলাম। খুব পরিচিত লাগলো। মস্তিষ্ক সজাগ হতেই মনে হলো আমার বড় মামার চেহারার সাথে হুবহু মিলে যায়। অবাক না হয়ে পারলাম না। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করে ফেললাম, আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? যুবকটি হয়তো এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, তবুও নিজেকে স্বাভাবিক করে আমার প্রশ্নের জবাব করলো, হ্যাঁ, আমি ইরফান মির্জা। আই এম কম ফ্রম বাংলাদেশ। আমার ঠোঁটে হাসি ফুটে উঠেছিল তখন। আমি কনফার্ম হয়ে গেলাম যে সে আমার মামাতো ভাই। বিশ্বাস করো, খুব আনন্দ লেগেছিল নিজের কোনো কাজিন ব্রাদারকে দেখতে পেয়ে। প্যারিসে থাকার কারণে কখনোই কোনো কাজিনদের সাথে আমার ভালো বন্ডিং থাকেনি, শুধুমাত্র অনলাইনে যা একটু যোগাযোগ হতো। তার উপর যখন এক কাজিন ভাইকে পেলাম তখন খুশি হয়ে গেলাম, কারণ অন্তত কারোর সাথে আড্ডা দিতে পারবো, এবং বিশেষ করে মার সাথে মামাদের মিলন করিয়ে দিতে পারবো। যতই গম্ভীর ভাব নিয়ে চলাফেরা করি না কেন, আমারও ইচ্ছে করে অন্যদের মতো কাজিনদের সাথে একটু হলেও আড্ডা দিই। এই কারণে ইরফানকে দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না তাকে সত্য বললে সে বিশ্বাস করবে কিনা, অথবা তার যে একজন ফুফু আছে এই সম্পর্কে কোনো ধারণা আছে কিনা। তবুও মুখে হাসি নিয়ে নিজের হাত বাড়িয়ে দিলাম এবং বললাম, আই এম মিহাল খান, নাইস টু মিট ইউ ইরফান। আমার কথা শোনা মাত্র ইরফান চোখ থেকে চশমা নামিয়ে ফেলল এবং আমার হাতে হাত মিলালো। আমার দিকে কেমন জানি অদ্ভুতভাবে তাকিয়েছিল সে। জিনিসটা আমার তখনও বোধগম্য হয়নি। ইরফান আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বাই এনি চান্স আপনার মায়ের নাম কি ইসরাতুল মিনা মির্জা? কথাটি বলেই ফোন বের করে আমাকে আমার মায়ের ছবি দেখাতে লাগলো। আমি অবাকের চরম পর্যায়ে চলে গেলাম, কারণ মায়ের কথা অনুযায়ী তার ব্যাপারে সেই পরিবারের কোনো ছোট সদস্য জানতো না। এসব ব্যাপারে একমাত্র কাজিনদের মধ্যে আমি জানতাম। তাই ইরফান বিষয়টা জানে দেখে অবাক না হয়ে পারলাম না।
কিন্তু যতটা অবাক হয়েছিলাম তার থেকে বেশি খুশি হয়েছিলাম যে আমার মামাতো ভাই আমাকে চিনতে পেরেছে। তাই বেশি দেরি না করে ইরফানকে জড়িয়ে ধরেছিলাম এবং অনেকক্ষণ শক্ত করে জড়িয়ে ধরে খুশি হয়ে বলেছিলাম, হ্যাঁ ভাই, তুই আমার মামাতো ভাই। অবশেষে কোনো এক কাজিন পেলাম আমি। বয়সে কিন্তু তুই আমার থেকে ছোট, তাই তুই করে বললাম, রাগ করবি না। আর মির্জাবাড়ির সবাই কেমন আছে? আর তুই এ বিষয়ে জানলি কি করে? ছোটরা তো কেউ জানতো না এ বিষয়ে। আর তুই এখানে কি করে? ইরফান কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তারপর বলল, আমি এখানে এসেছি স্কলারশিপ নিয়ে। আর হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে এবং আমি সত্যিটা জানতে পেরেছি বাবা ডায়েরি পড়ে, নয়তো কেউই এই রহস্য বলতো না আমাদেরকে। যখন সত্য জানতে পারলাম তখন প্যারিসে চলে আসার সিদ্ধান্ত নিলাম। কিন্তু প্রথমে অনেক চিন্তায় ছিলাম, এত বড় দেশ কি করে ফুফিতে খুঁজব। কিন্তু দেখো, ভাগ্যক্রমে তোমাদের সাথে দেখা হয়ে গেল। আসার সময় বাবা ডায়েরি থেকে ফুফুর একটি ছবি তুলে নিয়ে এসেছিলাম। ভাবলাম হয়তো এখানে এসে কাজে লাগবে। অথচ দেখো, কত সহজে তোমাকে খুঁজে পেলাম। ইরফানের কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আমার মামাতো ভাই, ও চায় তার বাবা এবং ফুফুদের এক করে দিতে। আমি তাকে বললাম, আমাদের বয়সের পার্থক্য তেমন বেশি না, হয়তো 2-3 বছরের, তাই আমাকে তুই করেই ডাক। দিন শেষে তো আমরা মামাতো ফুফাতো ভাই, তাই না? আর ভালো করেছিস এখানে এসে। আমি আছি, তোর কোনো সমস্যা হলেই আমাকে কল করবি। আর থাকছিস কোথায়? যদি কোনো অ্যাপার্টমেন্ট নিয়ে থাকিস অথবা হোস্টেলে থাকিস, তাহলে সেগুলো ক্যান্সেল করে আমাদের সাথে আমার বাড়িতেই থাক। ইরফান সঙ্গে সঙ্গে মাথা নেড়ে ওঠে এবং বলে, না না, আমি এখনো ফুফুর সাথে দেখা করার জন্য প্রস্তুত নই। আমি চাই ফুফু এবং বাবা চাচাদের মাঝে সব কিছু ঠিক হয়ে যাক। তাই কিছুদিন এখানে থেকে বাবা চাচার সাথে কথা বলে তাদের মন ভাব বুঝব। কারণ এখন ফুফুর সাথে দেখা করলে আমি দুর্বল হয়ে যাব, ফুফু অনেকটা দুর্বল হয়ে যাবে। তাই সময় মতো সব কিছু করব, শুধু তুই পাশে থাকিস। আমি খুশি হয়ে বলেছিলাম, আমি অবশ্যই তোর পাশে থাকবো, কারণ আমি নিজেও চাই দুই পরিবারের মাঝে আবার মিলন ঘটুক। আর ভালো হয়েছে তোর সাথে প্রথম দিনে দেখা হয়েছে। এখন বল কোথায় যাবি, আমি তোকে পৌঁছে দিচ্ছি। ইরফান এক হাসি দিয়ে আমাকে তার ঠিকানা বলল। আমি মাটি থেকে নিজের ফোন উঠিয়ে তাকে নিজের গাড়িতে করে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে দিলাম এবং নিজ খরচে সেখানে যা যা প্রয়োজন সবকিছু ঠিক করে এসেছিলাম, যেন তার কোনো অসুবিধা না হয়। বিশ্বাস করো, সেদিন আমি খুব খুশি হয়েছিলাম। অবশেষে নিজের এক কাজিনকে পেয়েছি। ইরফানকে পৌঁছে দিয়ে বাড়ি আসার সময় মনভির সাথে সমস্ত কথা শেয়ার করি। সে নিজেও অনেক খুশি হয়েছিল, কিন্তু আমরা দুজন তখনই ভাবতে পারিনি এই খুশি আমাদের জন্য ক্ষণিকের ছিল। ইরফানকে নিয়ে পুরো প্যারিস শহর ঘুরতে লাগলাম আমি এবং মনভি। তাকে একটুও বোরিং ফিল করাতাম না। ইউনিভার্সিটির সকল দায়িত্ব আমি নিজে নিয়েছিলাম, যাতে তার ইউনিভার্সিটিতে কোনো সমস্যা না হয়। এমনকি তাকে বলেছিলাম পার্ট টাইম জব না করতে, যা টাকা লাগে আমি দিব। ভাইয়ের জন্য তো এতটুকু করাই যায়। এভাবেই ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়। আমাদের দুজনের নয়, বরং আমাদের 3 জনের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়েছিল। আমার কাছে আমার ছোটবেলার বন্ধু মনভীর যতটা প্রাধান্য ছিল, ঠিক ইরফানও ততটাই প্রাধান্যময় হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম 3 জন মিলে এখন 2 পরিবারকে মিলিয়ে দেব। কিন্তু যখনই তাকে বলতাম, আয় মায়ের সাথে দেখা করিয়ে দিই, সে সবসময় এড়িয়ে যেত এবং বলতো সে এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না। আমিও ভাবতাম হয়তো এত বছর যেই ফুফুর অস্তিত্ব সম্পর্কে অজানা ছিল, সেই ফুফুর সাথে দেখা করতে সময় লাগবে। তাই আমিও নিজে তাকে সময় দিলাম। এভাবেই সময় দিতে লাগলো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তাকে যখনই বলতাম সে বলতো মির্জা পরিবারের সবাই এখনো ক্ষেপে আছে, সে ধীরে ধীরে একজন একজন করে সবাইকে কনভিন্স করবে। আমি এবং মুনফি ভেবেছিলাম হয়তো এত বছরের মান অভিমান কাটাতে সময় লাগবে, তাই আমরাও তাকে সময় দিই এবং বলি ক্যারিয়ার ভালো করে করতে। মুনভি নিজের মতো ডাক্তারি কাজে ব্যস্ত থাকে এবং আমি আমার প্রফেসরের কাজে ব্যস্ত থাকতাম। কিন্তু কয়েক বছর যেতেই সে নিজের আসল রূপ দেখাতে শুরু করে। অবশ্য তখন তার আসল রূপ আমি দেখতে পারিনি এবং তাকে বুঝতে পারিনি। একদিন শেষে আমাকে বলল, মুনভির বাবার কারণে নাকি আমার মা তার পরিবারের কাছ থেকে দূরে থেকেছে। মূলত মুনভির বাবা নাকি একদিক দিয়ে আমার বাবাকে ভুল বুঝিয়েছিল এবং আরেক দিক দিয়ে আমার মায়ের ভাইদেরকে ভুল বুঝিয়েছিল, যাতে কারোর সাথে কারোর বিয়ে না হয়। এবং যখন আমার বাবা মাকে নিয়ে পালিয়ে আসবে, তখন 2 পরিবারের মাঝে ঝামেলা হবে, এই কারণে নাকি উনি এসব কাজ করেছিলেন। আমি যখন বিশ্বাস করতে রাজি ছিলাম না, তখন আমাকে অনেকগুলো মিথ্যে প্রমাণ দেখায়।
যখন সে প্রমাণগুলো দেখিয়েছিল তখন আমার মনে হয়েছিল এগুলো সত্য, কিন্তু পরে যাচাই করে জানতে পারলাম সবকিছু মিথ্যে ছিল। এবং সে এটাও বলে মনভি নাকি চায় না আমার মা তার ভাইদের সাথে আবার এক হয়ে যাক। সে চায় না আমি আমার আরেক পরিবার ফিরে পাই। সে নাকি ইরফানকে থ্রেট দেয়। ইরফান মনভির একটা ভয়েস রেকর্ড আমাকে শোনায়। মনভির ভয়েস আমি খুব ভালো করেই চিনি, তাই সে ভয়েস রেকর্ড শুনে আমি অনেক আঘাত পেয়েছিলাম। বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে এমন আঘাত আমি আশা করিনি। সঙ্গে সঙ্গে ইরফানকে নিয়ে মনভির কাছে গিয়েছিলাম এবং কিছু না বলেই মনভিকে থাপ্পড় দিয়েছিলাম, তাও তার হসপিটালে। এবং এতটুকুতেই থামিনি, আর অনেক কথা বলে অপমান করেছিলাম। সেদিন সে চুপ ছিল এবং বলেছিল একদিন আমি আবার নিজের ভুল বুঝতে পারবো। তার সাথে আর ঝামেলা না করে আমি বাড়ি ফিরে এসেছিলাম। অনেক আঘাত পেয়েছিলাম সেদিন। না পেরে মায়ের কোলে মাথা রেখে অনেকক্ষণ কান্না করেছিলাম। ঠিক কত বছর পর কান্না করি আমার নিজেরও মনে নেই। মনভিকে মেরে সে যতটুকু কষ্ট এবং ব্যথা পেয়েছিল তার থেকে তীব্র ব্যথা এবং কষ্ট আমি পাচ্ছিলাম ভেতরে ভেতরে। মানতে পারছিলাম না প্রাণপ্রিয় বন্ধু আমাকে ধোঁকা দিচ্ছে। কেন জানি না, বিশ্বাস করতে চাইছিল না মন। রাগের মাথায় তাকে অবিশ্বাস করে অপমান করলেও পরবর্তীতে যখন মাথা ঠান্ডা হয়ে এলো তখন নিজের ওপর রাগ উঠতে লাগলো। তখন মনে হলো একবার বিষয়টি যাচাই করে তারপর কিছু করা উচিত ছিল। কারণ মনভির চোখ আমি খুব ভালো করেই চিনি। এই চোখে কখনোই আমি মিথ্যা দেখিনি। কিন্তু ইরফান কখনোই আমার সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলতো না। সব সময় এদিক সেদিক তাকিয়ে কথা বলতো। তাই বুদ্ধি করে লোক লাগালাম ইরফানের পেছনে, এবং বাংলাদেশেও লোক লাগালাম। তারপর সেই এলাকা থেকে জানতে পারলাম এখানে মনভির বাবার কোনো দোষই ছিল না, এবং মনভির যে ভয়েস রেকর্ড ছিল সেটা মূলত একটা মিথ্যা ছিল। কিন্তু কাজগুলো আমি আড়ালে করতে পারিনি। ফলস্বরূপ ইরফান সবকিছু জানতে পেরে যায়। আমি তাকে সন্দেহ করছি এবং তার পেছনে লোক লাগিয়েছি, এবং তার এদিককার পড়াশোনা অলমোস্ট শেষ হওয়ার পথে। তাই সে এই সুযোগ বুঝে বাংলাদেশে চলে যায়। তার ফ্লাইট যখন ল্যান্ড করে তার ঘন্টাখানেক পর আমি জানতে পারি সে প্যারিস ছেড়ে চলে গিয়েছে। তখনই আমি কনফার্ম হয়ে যাই যে এই সবের পেছনে ইরফানই ছিল। তখন ইচ্ছে করছিল সব কিছু ভাঙচুর করে ফেলতে। ইচ্ছে করছিল হাত কেটে ফেলে দেই, যে হাত দিয়ে আমি মুনভিকে মেরেছিলাম। এরপর থেকে আমার আর মুনভির বন্ধুত্বে একরকম দেয়াল তৈরি হয়। কিন্তু দেয়ালের এক পাশে ঠিক সে যে রকম আমাকে এখনো বন্ধু মনে করে, আমিও ঠিক দেয়ালের বিপরীত পাশে দাঁড়িয়ে তাকে নিজের বন্ধু মনে করি। এবং আমার বিশ্বাস মুনভি পারলে আমার জন্য জীবন দিয়ে দেবে, যেমনটা আমিও তার জন্য দিতে পারবো। এবং আমাদের এই গভীর বন্ধুত্ব কখনো ভাঙতে পারবে না। কিন্তু আমি একটা জিনিস জানি না, ইরফান কেন এই কাজগুলো করলো? এতে তার লাভ কি? এই প্রশ্নের উত্তর জানার জন্যই আমি তাকে খোঁজার জন্য উঠে পড়ে লাগি। চাইলে বাংলাদেশে গিয়ে তাকে তুলে আনতে পারি, কিন্তু এতে করে মার সাথে তার ভাইরা অভিমান করবে এবং আরও পারিবারিক সমস্যা দেখা দেবে। আমি চাইতাম না আমার প্রতিশোধের কারণে আমার মা কষ্ট পাক। এমনিতেই নিজের পরিবারের কাছ থেকে দূরে থেকে উনি অনেক কষ্ট পেয়ে এসেছে এতগুলো বছর। তাই আমাকে যা করার তা খুব ঠান্ডা মাথায় করতে হতো। হঠাৎ মনে পড়লো ইরফান সব সময় তার এক চাচাতো বোনের কথা আমার সামনে খুব বলতো, যার সাথে নাকি তার বিয়ে ঠিক হয়েছে। আমি যতবারই তার কাছ থেকে তার চাচাতো বোনের নাম জিজ্ঞাসা করতাম, সে সবসময় বলতো বিয়ের পর নাকি আমাকে বলবে। এমন ভাব করতো সে তার চাচাতো বোন নিয়ে অনেক পজিটিভ, অথবা তার চাচাতো বোনের সম্পর্কে আমি কিছু জানলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই সব সময় সে এই বিষয়ে এড়িয়ে চলতো এবং আমাকে সব সময় শুনিয়ে শুনিয়ে বলতো তার চাচাতো বোন নাকি তাকে অনেক ভালোবাসে, তার জন্য নাকি জীবন দিয়ে দেবে। আমি কখনোই বুঝতে পারিনি সে সব সময় নিজের চাচাতো বোনের প্রশংসা আমার সামনে কেন করতো, কিন্তু তবু সবসময় তার কথা শুনতাম। যখন সে এখান থেকে চলে গিয়েছিল আমাকে ধোঁকা দেবার পর, তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম তার প্রাণ প্রিয় চাচাতো বোনের মাধ্যমে প্রতিশোধ নেব। তারপর তোমার ব্যাপারে খোঁজ লাগাতে শুরু করি। সে আমাকে বলেছিল সে দেশে গেলেই বিয়ে করে ফেলবে। তাই লোক লাগিয়ে জানতে পারি তোমাদের বাড়িতে নাকি বিয়ে হচ্ছে। তখন বুঝতে অসুবিধা হয়নি যে তোমার আর ইরফানের বিয়ে ঠিক হয়েছে। আমিও বিয়ে শেষ হবার জন্য অপেক্ষা করছিলাম। কখনোই তোমার নাম জানতে চাইনি, কারণ ইন্টারেস্ট ছিল না আমার। আমি ভেবেছিলাম যে করেই হোক তোমাকে প্যারিসে আনিয়ে ছাড়বো। প্রয়োজন পড়লে দুজনকে ফ্রি ভ্যাকেশনের টিকিট পাঠাতাম, অথবা দরকার হলে তোমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসতাম। তবুও সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার মাধ্যমে প্রতিশোধ নেব। তারপর জানতে পারলাম তুমি স্কলারশিপে এখানে আসছো, এবং এটাও জানতে পারলাম ইরফান তোমাকে এখানে আসতে দেবে না। সে কিছু লোকদের সাথে কন্ট্যাক্ট করেছে যাতে তার অ্যাক্সিডেন্ট হয় এবং তুমি এখানে না আসো। হয়তো সে চায় না তুমি এখানে এসে
তার করে যাও কীর্তিকলাপের কথা জেনে যাও। কিন্তু আমি অনেক অবাক হয়েছিলাম তার অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও তুমি কি করে এখানে চলে এলে, এবং এখানে আসার পর তো তোমার প্রেমে হাবুডুবু খেতেই ব্যস্ত, তাই আর কোনো প্রতিশোধ নিতে পারলাম না। শেষের কথাটা মিহাল একটু দুঃখিত কি ভাব নিয়ে বলল এবং সমস্ত ঘটনা খুলে বলার পর এত বড় একটা নিঃশ্বাস ছাড়ল। নীলার কোনো পরিবর্তন দেখা গেল না। সে আগের নাই মিহালের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে কোনো কল্পনার দেশে আছে। সব কথা একেবারে হজম হতে তার বেশ সময় লাগছে। ইরফান এতটা নিচে নামবে এটা সে কখনো ভাবতে পারেনি। তার সাথে ধোঁকা দিয়েছে, বিষয়টা সে মেনে নিতে পারলেও নিজের সাথে এবং ফুপুর সাথেও ধোঁকা দিয়েছে এই বিষয়টি নীলার সহ্য হচ্ছে না। মিহালের ইরফান কে কি করতে ইচ্ছা করছে তা নীলা জানে না, কিন্তু তার নিজের এখন ইরফানকে খুন করতে ইচ্ছে করছে। রাগে দুঃখে কান্না চলে আসছে তার। পুরনো ক্ষত জাগ্রত হয়ে উঠেছে। তার মনে হচ্ছে ইরফানের নাম শুনে সে নিজেকে সময় দিল স্বাভাবিক হওয়ার জন্য। মিহাল বুঝতে পারল নীলের অবস্থা, তাই সেও নীলাকে কোনো চাপ প্রয়োগ করল না, বরং সময় দিল সামনে নেওয়ার জন্য নিজেকে। নীলা নিজেকে স্বাভাবিক করার পর মিহালের উদ্দেশ্যে বলল, ইরফান কি আরও কোনো সত্যি আছে যেগুলো আমি জানি না? মিহাল হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল, আরেকটা জিনিস আছে যেটা জানলে হয়তো তুমি কষ্ট পাবে। নীলা ভাবলেশীন ভঙ্গিতে বলল, আমার কষ্টের কথা না ভেবে আমাকে সত্যি কথা বলুন, আমি সব সত্য শুনতে প্রস্তুত আছি আজকে। মিহাল নীলার দিকে তাকালো। নীলার চোখে না আছে কোনো ভয় আর না আছে কোনো দুঃখ, কিন্তু মিহাল স্পষ্ট দেখতে পেল নীলার চোখে জ্বলছে আগুন। হয়তো ইরফানের পরিবারের সাথে করা ছলচাতুরি তার পছন্দ হলো না, তাই হয়তো চোখে আগুন জ্বলছে। মিহাল বুঝে গেল এই মেয়েটা ঠিক কতটা স্ট্রং। আজকে যে কোনো সত্যি এই মেয়ে শুনতে রাজি, তাই সেও আর ভনিতা না করে বলতে লাগলো, ইরফানকে প্রায়ই একটা মেয়ের সাথে দেখতে পেতাম। ইরফানকে যখন জিজ্ঞাসা করতাম সে তখন বলতো ফ্রেন্ড, কিন্তু আমার সন্দেহ হয়, তাই খোঁজ নিয়ে দেখি সে শুধু একটি মেয়ে না, কয়েকটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছিল কয়েকবার। কথাটি বলেই মিহাল নীলার দিকে তাকালো, কিন্তু নীলার মুখশ্রীতে কোনো পরিবর্তন দেখা গেল না। সে কিছুটা অবাক হলো, তবু আবার বলতে শুরু করলো, বিশেষ করে ইরফানকে আরুষি নামক একটি মেয়ের সাথে দেখতে পেতাম। তারা সবসময় একসাথে থাকতো, বলতে গেলে এক অ্যাপার্টমেন্টেই থাকতো। প্রথম 1-2 মাস সেই মেয়েটিকে আমি দেখিনি ইরফানের আশেপাশে, কিন্তু ইরফান এখানে আসার 2-3 মাস পর প্রায়ই ইরফানকে দেখতাম সেই মেয়েটির সাথে ঘোরাঘুরি করতে। এভাবেই একসময় দেখলাম তারা একই অ্যাপার্টমেন্টে থাকে। আমি এই বিষয়ে প্রথমে কখনোই মাথা ঘামাইনি, ভাবতাম যার যার লাইফ, যার যার চয়েস। কিন্তু বছর খানেক যাওয়ার পর সে সব সময় আমাকে বলতো তার চাচাতো বোনের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। তখন তার সাথে আমার একটু ঝামেলা হয়েছিল এবং আমি তাকে বলেছিলাম কেন সে তার চাচাতো বোনকে ধোঁকা দিচ্ছে। তখন সে আমার সামনে ভালো সাজার নাটক করে বলেছিল এগুলো সে ভুল করে করে ফেলেছে, কিন্তু সে নাকি তার চাচাতো বোনকে ভালোবাসে, তাই সে দেশে গিয়ে তার চাচাতো বোনকে বিয়ে করবে। আর তারপরে কাহিনী তো তুমি জানোই, সে আমাকে ধোঁকা দিয়ে দেশে চলে গেল। বলেই থামলো মিহাল। নীলা এতক্ষণ নিশ্চুপ এবং স্ট্রং থাকলেও এখন তার চোখের কোণে পানি জমেছে। ইরফানের অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ হওয়া বিষয়টি জানার পর যতটা না কষ্ট লেগেছে, তার থেকে বেশি কষ্ট লেগেছে নিজের বেস্ট ফ্রেন্ডের কথা শুনে। পুরনো কথা আবার মনে পড়ে গিয়েছে। প্রথমে চোখের সামনে ভেসে উঠল নিজের বিয়ের পর পোশাকে পরা লোক, তারপর ভেসে উঠল ইরফান এবং আরশির চেহারা একসাথে, তাও বিয়ের পোশাকে। নীলের দম নিতে কষ্ট হলো। সেই দিন সে একটু কাঁদেনি, বারবার নিজেকে বুঝিয়েছে সে প্রতারকদের জন্য চোখের পানি ফেলবে না, কিন্তু আজ সে নিজের চোখেও পানি দিয়ে বোঝানোর সময় পর্যন্ত পায়নি, তাই হয়তো চোখ দিয়ে না চাইতেও তার জল গড়িয়ে পড়েছে। মিহান নীলাকে কাঁদতে দেখে ব্যস্ত হয়ে পড়ল। এই মেয়েটি চোখের পানি সে সহ্য করতে পারে না। এই মেয়েটি চোখের পানি দেখলে তার মনে হয় কেউ তার বুকে ছুরি চালাচ্ছে। নিজের হাতে ব্যথা ভুলে গিয়ে নীলার মাথায় হাত রেখে ব্যস্ত কণ্ঠে বলল, নীলাঞ্জনা, তুমি প্লিজ কেঁদো না। ওই জানোয়ার তোমার চোখের পানি ডিজার্ভ করে না। প্লিজ তার জন্য নিজের চোখের পানি বিসর্জন দিও না। নীলা থামল না, বরং ফুপিয়ে কেঁদে উঠল। মনে হচ্ছে সে খুব কাছের মানুষ পেয়েছে, যার সামনে এসে কাঁদলে তাকে দুর্বল থাকবে না, বরং তাকে শক্ত হতে আরও সাহায্য করবে। তাই তো সবার সামনে সবসময় শক্ত থাকলেও মিহাল তার সামনে আসলেই সে নরম হয়ে যায়। মিহাল বুঝতে পারছে না সে কি করে নীলাকে থামাবে। তার ইচ্ছে করছে নীলাকে বুকে জড়িয়ে কাঁদতে দিতে, কিন্তু তাদের মধ্যে এরকম কোনো হালাল সম্পর্ক নেই, তাই সে চাইলেও নীলাকে ছুতে পারবে না। সে চায় না তার স্পর্শ দিয়ে নীলাকে অপবিত্র করতে।
নীলা কিছুক্ষণ কান্না করে নিজেকে থামালো। এরপর মেহালের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সে শুধু আপনাকে ঠকায়নি, সে আমাকেও ঠকিয়েছে। যেদিন আমাদের বিয়ে হবার কথা ছিল সেদিন সে আরিশাকে বিয়ে করে বাসায় প্রবেশ করেছিল। আরশি ছিল আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। দুজন মিলে আমাকে ধোকা দিয়েছে, তাও আমার নিজের বিয়ের দিন। যাকে ছোটবেলা থেকে ভালোবাসতাম এবং যাকে ছোটবেলা থেকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে এসেছিলাম, তারা দুজন মিলে একসাথে আমাকে ধোকা দিয়েছিল। তাই তো আমি এখানে চলে এসেছি। বলেই নীলা কাঁদতে লাগলো। মেহাল নীলার কথা শুনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে আছে। কি বলতে হবে অথবা কি প্রতিক্রিয়া করা উচিত তা ঠিক তার বোধগম্য হচ্ছে না। মনে হচ্ছে যা শুনল সব কিছু মিথ্যা ছিল অথবা তার স্বপ্ন ছিল। নীলা আবার কাঁদতে কাঁদতে বলল, আমার বিয়ের দিন যখন আমি ধোকা পেয়েছিলাম, তখন আমি বিন্দু মাত্র কাঁদিনি। সেই দিনের পর থেকে প্যারিসে আসার আগ পর্যন্ত আমি এক ফোঁটাও চোখের পানি বিসর্জন দিইনি। কিন্তু জানি না কেন আপনি সামনে আসলেই আমি নরম হয়ে যাই। আমি তো এমনটা হতে চাই না। আমি তো শক্ত থাকতে চাই, ভুলে যেতে চাই আমি মানুষ। নিজেকে পাথর কিংবা রোবট বানাতে চাই, কিন্তু দিন শেষে তো আমিও মানুষ, আমারও তো কষ্ট হয়। সামনে কাঁদলে মনে হয় আপনি কখনোই আমাকে দুর্বল ভাববেন না, তাই না চাইলেও আপনার সামনে কেঁদে উঠি। কিন্তু আমি কাঁদতে চাই না, এই নীলা মির্জা কাঁদতে চায় না। বলেই নাক টেনে চোখ মুছে নিল। মিহালের খুশি হবার কথা এটা জেনে যে তার ভালোবাসার মানুষ বিবাহিত না, কিন্তু খুশি হবার বদলে সে দুঃখী, কারণ তার নীলাঞ্জনা অনেক কষ্ট পেয়েছে। এখন তার ইরফানের উপর রাগ আরও বেশি উঠছে। তাই নীলার দিকে তাকিয়ে বলল, নীলা মির্জা কাদার জন্য নয়, বরং কাঁদানোর জন্য জন্ম নিয়েছে। নীলা এবার মিহালের দিকে তাকালো। তার কান্নার পানিতে ভেজা ঠোঁটে হাসি ফুটে উঠল। মিহাল নীলার চোখে চোখ রেখে নীলাকে অবাক করে দিয়ে বলল, আমরা আজকে বিয়ে করব, এটা আমার সর্বশেষ কথা, এবং আমি তোমার আর কোনো কথা শুনতে চাচ্ছি না।